পৃথিবীর একমাত্র কান্ট্রি যেখানে এন্টায়ার কান্ট্রি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ডেজিগনেটেড। হ্যাঁ, আমি কথা বলছি পৃথিবীর স্মলেস্ট কান্ট্রি ভ্যাটিকান সিটি নিয়ে। আজকে আমার রুমের তৃতীয় দিন, আর আজকে আমি, বাবা এবং আমার বোন মিলে ভিজিট করছি ভ্যাটিকান সিটি। সেন্ট পিটার্স স্কোয়ার থেকে আমরা চলে এসেছি ভ্যাটিকান মিউজিয়াম গেটে, আর এখান থেকে সিকিউরিটি চেক আপের মধ্যে দিয়ে আমরা ভিতরে ঢুকছি। প্রায় 70,000-এর বেশি আর্টওয়ার্ক, যেটা শেষ করতে প্রায় কয়েকটা বছর লেগে যাওয়ার কথা যদি একটা একটা করে আপনি থেমে দেখতে চান। এরকম একটা মিউজিয়ামকে আমরা আজকে 3 ঘন্টার মধ্যে দেখা শেষ করব। তাহলে শুরু করা যাক আমাদের ট্যুর। ওকে, সো আমাদের ট্যুর শুরু হয়ে গিয়েছে, আর শুরুতে আমরা হাঁটতে হাঁটতে ব্যালকনির মতো একটা প্লেসে এসে দাঁড়িয়েছি। এখান থেকে ওই যে দূরে সেন্ট পিটার্স ব্যাসিলিকার ডোমটা দেখা যাচ্ছে। আমাদের ট্যুর গাইড আমাদেরকে ওইটাই দেখাচ্ছিল, যেখান থেকে ডোমের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। সবাই দাঁড়িয়ে কারণে এখানে ছবি তুলছিল। আর পিছনের দিকে ভ্যাটিকান গার্ডেনের একটা ছোট অংশ দেখা যাচ্ছে, সবাই আমরা গিয়ে ওইটাও দেখছিলাম। এরপর আমরা গিয়ে দাঁড়িয়েছি আর একটা ছোট গার্ডেনের মতো অংশে, যেখানে অনেকগুলো ফেমাস স্ট্রাকচার আছে। তার মধ্যে একটা হচ্ছে ওই যে দূরের গোল্ডেন গ্লোব, যেটা ঘুরছে। তবে কাছে যাওয়ার আমার প্ল্যান নেই, কারণ আমাদের উল্টা দিক থেকে ট্যুর শুরু হচ্ছে। এই অংশ শেষে আমরা এখন গিয়ে ঢুকছি গ্যালারি অফ স্কাল্পচার্সে। আর হ্যাঁ, নাম শুনে বোঝা যাচ্ছে এখানে কিসের কালেকশন থাকবে। এখন আমরা একটা স্কাল্পচারের সামনে যাব, যেটা ভ্যাটিকান মিউজিয়ামের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কাল্পচার। স্কাল্পচারটার নাম হলো লাউকান অ্যান্ড হিজ সানস, যেখানে লাউকান হচ্ছে স্কাল্পচারটার মেইন ক্যারেক্টার, যে একজন ট্রোজান প্রিস্ট ছিল, আর তার দুপাশে তার 2 ছেলে দাঁড়ানো, আর এই 3 জনকে একটা সি সার্পেন্ট স্ট্র্যাঙ্গল করে মেরে ফেলছে। এরকম একটা ছবি এই স্কাল্পচারটাতে দেখানো হয়েছে। তো এই স্কাল্পচারটার পিছনে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। গল্পটা আমি এখান থেকে আপনাদেরকে বলা শুরু করি, তারপর সামনে গিয়ে আমরা স্ট্রাকচারটা দেখব। আমরা তো সবাই ট্রোজান হর্সের কথা জানি, তাই না? যেখানে গ্রিকরা ট্রোজানদেরকে পরাজিত করার জন্য একটা উডেন হর্স রেখে এসেছিল, যেটাকে ট্রোজানরা ভেবেছিল যে এটা একটা গিফট গ্রিকদের পক্ষ থেকে, কিন্তু আসলে হর্সটার ভিতরে গ্রিক সোলজার্সরা ছিল, যেটার কারণে পরবর্তীতে তারা ট্রোজান ওয়ারে হেরে যায় গ্রিকদের কাছে। তো এই স্কাল্পচারটা বেসিক্যালি এই ঘটনার সাথে রিলেটেড। সো ঘটনাটা এরকম হয় যে এই ট্রোজান প্রিস্ট লাউকন সব ট্রোজানদেরকে বলার চেষ্টা করছিল যে এটা কোনো অর্ডিনারি হর্স না, এটাকে যেন সিটির মধ্যে না ঢোকানো হয়। এখন এই গল্পের ট্র্যাজেডিটা হলো যে লাউকন অ্যাকচুয়ালি প্রিস্ট হওয়ার পরেও বুঝতে পারে নাই যে গডেসরা ট্রোজানদের জন্য হেরে যাওয়াটাকেই ফেথ হিসাবে ঠিক করে রেখেছে এই যে স্কাল্পচারটা। সো পরিণাম হিসাবে লাস্টে যেটা হয়, গডেস এথেনা আর গড পোসাইডন একটা সি সার্পেন্ট পাঠায় লাউকন আর তার ছেলেদেরকে স্ট্র্যাঙ্গল করে মেরে ফেলে পানিশমেন্ট হিসাবে। এই গল্পটার থিম তারা যেটা বোঝাতে চেয়েছে যে গডরা যেটা ঠিক করে রেখেছে সেটার এগেইনস্টে গিয়ে কোনো কিছু চেঞ্জ করা যায় না। আর যেহেতু লাউকন আননোয়িংলি সেটা করে ফেলতে যাচ্ছিল, লাস্টলি তাকে এই ট্র্যাজিক ডেথের মধ্যে দিয়ে যেতে হয়। আমি জানি না আমি শর্টের মধ্যে স্টোরিটা বুঝিয়ে বলতে পারলাম নাকি, বাট স্কাল্পচারটা এত ফেমাস যে এটার সামনে থেকে মানুষজন সরছিলই না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই তাকিয়ে দেখছে। আর এখন এখানে আরো অনেক স্কাল্পচার কালেকশন আছে, সবগুলোর পিছনেই এক একটা স্টোরি আছে। আমরা একটার পর একটা ডোরওয়ে পাস করছি, একটার পর একটা প্যাসেজ পাস করছি, যেগুলো আমাদেরকে বিভিন্ন রুমে নিয়ে যাচ্ছে। রুমের পর রুম, তারপরে আবার রুম, তারপরে আবার রুম, এভাবে প্রত্যেকটা রুমের কালেকশন অসম্ভব সুন্দর। তো ভ্যাটিকানে এরকম রুমের সংখ্যা কতটা আছে আমার ঠিক জানা নেই, তবে আমাদের ট্যুর গাইড আমাদেরকে বলে যে এখানে টোটাল এরকম দরজা আছে 300টা, আর এই দরজাগুলোকে মেনটেন করা হয় 2797টা চাবি দিয়ে। নাম্বারটা কোয়াইট ইমপ্রেসিভ, রাইট? ভ্যাটিকান মিউজিয়ামের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশটা হলো সিস্টিন চ্যাপেল, আর এই সিস্টিন চ্যাপেলটা পড়বে আমাদের ট্যুরের একদম লাস্টে। কিন্তু সিস্টিন চ্যাপেল নিয়ে আমাদের কোনো ভিডিও ফুটেজ নেই, কারণ ওখানে কোনো ধরনের ক্যামেরা আর ভিডিও অ্যালাউড না। ট্যুরটা শুরু হওয়ার আগে আমাদের ট্যুর গাইড আমাদেরকে একটা বিগ স্ক্রিনের সামনে দাঁড় করায় সিস্টিন চ্যাপেলের ফ্রেস্কোগুলো সবকিছু এক্সপ্লেন করেছে, সেটার কোনটার মিনিং কী, সেটার সিগনিফিকেন্স কী, সেটা কীভাবে আঁকা হয়েছিল, সেটার পিছনের কাহিনী কী। লুক অ্যাট দিস বিউটিফুল ডোম। এরকম ডোম সামনে অনেকগুলো আছে, স্পেশালি রেফায়েলস রুমের ডোমটা অনেক বেশি সুন্দর ছিল। এখন আমরা যে রুমটার মধ্যে ঢুকছি এটাকে বলা হয় রাউন্ড হল অথবা সালা রতেন্দা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে। অ্যান্ড এই রুমটার মধ্যে অনেকগুলো স্কাল্পচার আছে যেগুলো খুবই সিগনিফিকেন্স হোল্ড করে, বাট তার মধ্যে একটা স্কাল্পচার দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম, বাট টু মাই আর্টার ডিসঅ্যাপয়েন্টমেন্ট এখানে এসে দেখি স্কাল্পচারটা আন্ডার রিনোভেশন অ্যান্ড ঢেকে রাখা। ওই যে কর্নারে সাদা ক্যানভাস দিয়ে ঢেকে রাখা যে স্ট্যাচুটা, ওখানে ছিল হারকিউলিসের স্ট্যাচু, যেটা অরিজিনাল গ্রিক স্ট্যাচুর একটা রোমান কপি ছিল। অ্যান্ড এখানকার সবগুলো স্ট্যাচু মার্বেল দিয়ে তৈরি, শুধুমাত্র এই একটা স্ট্যাচু ছিল ব্রোঞ্জ দিয়ে তৈরি। তো যাই হোক, জনাব হারকিউলিসকে সামনাসামনি না দেখতে পারার মনের কষ্ট মনে রেখে দিয়ে আমি এখন অন্যান্য স্ট্যাচুগুলো দেখে বেড়াচ্ছি। এই যে সাদা ক্যানভাস, এটা দিয়ে ঢেকে রাখা হয়েছে।
আচ্ছা, এই রুমের আরও দুটো সিগনিফিকেন্ট জিনিস হলো নিউরোস্টাব, এই যে রেড মার্বেল পাথরের তৈরি, যেটা খুবই রেয়ার এক ধরনের মার্বেল, আর তার নিচের মোজাইকগুলা। এই রেড বেসিনটা আসলে রোমান ফার্স্ট সেঞ্চুরির এম্পায়ার নিরোর বাথটাব ছিল, আর নিরো খুব ফেমাস ছিল তার এক্সট্রাভ্যাগেন্ট লাইফ স্টাইলের জন্য। এই রুমটার স্ট্রাকচার এরকম রাউন্ড হওয়ার জন্য আর উপরের এই ডোমটার জন্য এটাকে রাউন্ড রুম বলা হয়। এখন এই ডোমটার ব্যাপারে আসতে গেলে বলতে হয় এইটা প্যান্থিয়ানের নকলে তৈরি করা। আর আমাদের ট্যুর গাইডও আমাদেরকে মজা করে বলতেছিল যে যারা প্যান্থিয়ান দেখা মিস করেছেন ভিতরে, তারা এই ডোমটা দেখে নেন, বিকজ এটা পুরাপুরি প্যান্থিয়ানের ভিতরের উপরের সিলিংটার আর্কিটেকচার নকল করে বানানো, বাট এটার সাইজ একটু ছোট। আর এটা শুনে আমি ভাবছিলাম যে হ্যাঁ, এইসব মিস করা পার্সনদের মধ্যে আমি একজন, কারণ আমি প্যান্থিয়ানের সামনে গিয়েও টিকিট কেটে ভিতরে ঢুকিনি। এই রুমটার ঠিক পরে যে রুমটাতে আমরা ঢুকছি সেটাকে বলা হয় গ্রিক ক্রস রুম। নর্মালি ক্রস বলতে আমরা যেরকম টাইপটাকে বুঝি, একটা বাহু একটু বেশি লম্বা, এই রুমটা কিন্তু সেরকম না, এখানে 4টা বাহুই একই সাইজের, আর এই কারণেই এটাকে গ্রিক ক্রস রুম বলা হয়, কারণ গ্রিক ক্রস বলতে যে ক্রসটাকে বোঝায় সেখানে 4টা বাহুই সেম সাইজের থাকে। এই রুমের মেন অ্যাট্রাকশন রুমের দুই পাশে রাখা দুটো সার্কোফ্যাগাস আর মাঝখানের মোজাইক। ফ্লোরের এই মোজাইকটা তৈরি করা হয়েছিল 3rd সেঞ্চুরি এডিতে। এই মোজাইকটার বিশেষত্ব হলো এটা শিল্ডের আকৃতিতে তৈরি, আর এটার মাঝখানে যে ফেসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গ্রিক যুদ্ধের দেবী বা গডেস অফ ওয়ার এথেনা। সার্কোফ্যাগাস বলতে কফিনকে বোঝায়, যেটা আমরা এখন দেখছি রেড রঙের একটা স্টোন স্ট্রাকচার। আর এটাকে তৈরি করা হয়েছে ইজিপশিয়ান পারফারি স্টোন দিয়ে, যেটাকে বলা হয় ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ এবং মোস্ট রেয়ার স্টোন। সো বুঝতে পারছেন এটার ভ্যালু কি হতে পারে। এখন আবার আসি এই মোজাইকটার কথা, যেটা গল্প বলতে বলতে আমরা সামনের রুমগুলোতে আগাবো। একটু খেয়াল করলে দেখবেন এই মোজাইকটার মধ্যে ব্লু রংটার আধিক্য খুব বেশি। এর কারণ হলো এটা তৈরি করা হয়েছে লাপিস লাজুলি নামক এক ধরনের স্টোন দিয়ে, যেটা কালার এই ব্লু, আর এই স্টোনটা এতটাই রেয়ার যেটা শুধুমাত্র আফগানিস্তানে পাওয়া যায়। আর এটা ভীষণ দামি এক ধরনের স্টোন, যেটাকে প্রায় ইকুইভ্যালেন্ট টু গোল্ড ধরা হয়। আর এই কারণেই এই পুরা মোজাইকের অংশটা একটা বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে, যাতে মানুষ এটার উপর স্টেপ না দিতে পারে। তো যাই হোক, ক্রস রুম আর গডেস এথেনার মোজাইকটা আমরা অনেক আগে পিছনে ছেড়ে এসেছি, আর এখন আমরা অন্যান্য রুমগুলোর মধ্যে দিয়ে হাঁটছি। এই রুমগুলোর মধ্যে দিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি, মেনলি গ্যালারি অফ ম্যাপ রুমটার দিকে যাওয়ার জন্য। আমাদের কানে কিন্তু এক ধরনের মাইক্রোফোন দেওয়া আছে, ঢোকার সময় এটা আমাদেরকে সবাইকে দেওয়া হয়েছিল। তো আমাদের ট্যুর গাইড আমাদের থেকে বেশ খানিকটা সামনে হাঁটলেও উনি কি বলছেন সমস্ত কিছু আমরা দূর থেকে শুনতে পারছি। হাঁটতে হাঁটতে আমরা এখন যে সেকশনে এসে ঢুকছি এটাকে বলা হয় গ্যালারি অফ ম্যাপস। শুধু ম্যাপগুলো না, এই রুমটির সিলিংয়ের ফ্রেস্কো কিন্তু অসাধারণ সুন্দর। গ্যালারি অফ ম্যাপ আমার কাছে কোয়াইট ইনক্রেডিবল লেগেছে, কারণ এখানে প্রায় 40টা প্যানেলের মধ্যে দিয়ে ইটালিয়ান পেনিনসুলা ওভার দ্য টাইম বিভিন্ন টাইম পিরিয়ডে কীরকম ছিল সেটা তুলে ধরা হয়েছে। আর সবাই বলে থাকে ম্যাপগুলোর ডিপিকশন 80% কারেক্ট। এখানকার প্রত্যেকটা রুম, প্রত্যেকটা প্যাসেজ এত ওভারওয়েলমিংলি ডেকোরেটেড যে আপনারা কোন দিকে তাকাবেন, কোথায় ছবি নেবেন আর কোন আর্ট সম্পর্কে জানবেন তা ডিসাইড করা একটু টাফ হয়ে যায়। মাইকেল অ্যাঞ্জেলোর মতো রেনেসান্স পিরিয়ডের আরেকজন ফেমাস আর্টিস্ট এবং আর্কিটেক্ট হচ্ছে রাফায়েল। তো এর পরের রুমটা আসছে রাফায়েলস রুম, আর এই রুমটা দেখার জন্য আমার আগ্রহের শেষ নেই। ঠিক যেমন সিস্টিন চ্যাপেল দেখার জন্য আমার বিশাল আগ্রহ, সেরকম রাফায়েলস রুম দেখার জন্য আমার ভীষণ আগ্রহ। এর কারণ হলো এটার ভিতরকার কালেকশনগুলো ওয়ান অফ দ্য ফেমাস মাস্টারপিস। রাফায়েল এবং তার টিমের আঁকানো এই 4টা রুম, যেটাকে রাফায়েলস রুম বলা হয়, সেটা অ্যাকচুয়ালি পোপ জুলিয়াস দ্য সেকেন্ডের অ্যাপার্টমেন্ট ছিল। তো পোপ জুলিয়াস দ্য সেকেন্ড তার এই অ্যাপার্টমেন্টগুলোকে ডেকোরেট করার জন্য মূলত রাফায়েলকে অ্যাপয়েন্ট করেছিলেন। কিন্তু সবগুলো আর্টের মধ্যে মোস্ট ফেমাস একটা স্কুল অফ এথেন্সের সামনে আমি এখন দাঁড়ানো, যেটা দেখা যাচ্ছে এখন। এখানে রাফায়েল একসাথে রোমান এবং গ্রিক সমস্ত ফিলোসফার এবং স্কলার্সদেরকে একটা ক্যানভাসের মধ্যে আঁকিয়েছেন। ক্যানভাসের একদম মাঝখানে যে দুটো ফিগারকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যারিস্টটল আর প্লেটো, আর ডান দিকের একদম কর্নারের নিচে রাফায়েল নিজেও নিজেকে আঁকিয়ে রেখেছেন। রাফায়েলের এই মাস্টারপিসগুলো, স্কুল অফ এথেন্স, ফায়ার ইন দ্য বোর্গো, এগুলো সামনাসামনি দেখার জন্য আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম। আর সত্যি কথা বলতে অন্যান্য রুমের তুলনায় এখানকার ফ্রেস্কোর কালেকশনগুলো আসলেই আউটস্ট্যান্ডিং।
রাফালস রুম দেখা শেষ করে আমরা সিস্টিন চ্যাপেলে গিয়েছিলাম, যেটা অ্যাকচুয়ালি এই ভিজিটের মেইন অ্যাট্রাকশন বলা উচিত। সিস্টিন চ্যাপেল নিয়ে আমার কোনো ভিডিও নেই, কারণ ওখানে ভিডিও রেস্ট্রিক্টেড, আর ওখানে আমরা যখন গিয়েছিলাম তখন মেনলি প্রেয়ার চলছিল, সো খুবই গুরুগম্ভীর একটা পরিবেশ ছিল। আমরা মাইকেল অ্যাঞ্জেলোর সিলিংয়ের যেই ফ্রেস্কোটা ক্রিয়েশন অফ অ্যাডামস আর একটা অংশে পুরো একটা দেওয়াল জুড়ে ছিল লাস্ট জাজমেন্ট, এটা দেখার পরে বের হয়ে আসি। নিয়ারলি 3 আওয়ার্স ধরে চলে ভ্যাটিকান ট্যুর, এখন শেষের দিকে। আর এরকম হিউজ পরিমাণের কালেকশন ওয়ান গোতে দেখা একটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স। আসলে শুধু আর্টিস্টিক বললে ভুল হবে, এখানকার প্রত্যেকটা কালেকশনই খুবই হিস্টোরিক। এই কালেকশনগুলো এত বেশি হিস্টোরিক সিগনিফিকেন্স হোল্ড করে যে সবগুলো নিয়ে কিছু না কিছু জানার আছে। আর আমার নিজের ভ্যাটিকান মিউজিয়াম দেখার সাথে সাথে আপনাদেরকেও দেখিয়ে ফেলাম ভ্যাটিকান মিউজিয়াম। আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। এই যে বের হয়ে আমরা সেন্ট পিটার্স স্কোয়ারে চলে এসেছি আবার, আর এখন একদম দুপুর হয়ে গিয়েছে, লাঞ্চের টাইমও। তো আমরা ভাবছিলাম যে আমরা এখান থেকে বের হয়ে কিছু খেতেও যাব, বাট তার আগে স্কোয়ারটায় দাঁড়িয়ে আমরা পুরো জায়গাটা আবার একটু দেখছিলাম। আর এখানে আর একটা ইন্টারেস্টিং স্ট্রাকচার আছে, সেখানে আপনাদেরকে নিয়ে যাব আমরা। ভ্যাটিকান মিউজিয়াম থেকে বের হয়ে বাইরে সেন্ট পিটার্স স্কোয়ারে এসে দাঁড়ালে আর একটা ফ্যাসিনেটিং মনুমেন্ট দেখা যায়। একটা বড় বোটের উপরে অনেকগুলা মানুষ দাঁড়ানো। তো আমরা এখন ওটার দিকে যাচ্ছি। কেনেডিয়ান আর্টিস্ট টিমোথির বানানো এই মনুমেন্টের ভিতরে 140টা ফিগার আছে, যেখানে জার্মান নাজিদের কাছ থেকে স্কেপ করা একজন জিউ থেকে শুরু করে একজন সিরিয়ান রিফিউজি সবাইকেই রিপ্রেজেন্ট করা হয়েছে। এই স্কাল্পচারটা কাছ থেকে দেখা বেশ ফ্যাসিনেটিং। এই যে বোটের উপরে দাঁড়িয়ে থাকা ফিগার্সগুলো রিফিউজিসদের পেইন এবং অ্যাগনিকে তুলে ধরেছে। মেনলি রিফিউজিসদের প্রতি আরও হসপিটেবল হওয়া এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে এই মনুমেন্টটা বানানো। মিউজিয়াম তো দেখা হয়ে গেল, কিন্তু আমরা কিন্তু এখন হোটেলে ফিরছি না। আমরা আরও বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখবো, আর সেগুলো নিয়ে থাকছে আমাদের পরবর্তী পর্ব।